একটি কথা শুধাই শুধু তোমারে, বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কি চলার শেষ ও নদীরে। এই একটা পুরনো কবরস্থান, বিরাট। 1344 সাল বাংলায় 1344 মানে চিন্তা করো যে কত বছর আগে, আমরা জন্মের পর থেকে দেখছি। এই মসজিদটাও ঠিক একই অবস্থা, মসজিদটাও সংস্কার করা হয়েছে। মিনার করা হয়েছে, ঐতিহ্যবাহী মসজিদ। তারপরে ইদানিং আবার নদী খনন হয়েছে, এটা আমাদের জন্য আমার মনে হয় এখানে ঐতিহ্যপূর্ণ বা বিশেষ ধরনের লোকজনও রয়েছে। জি জি আছে, অনেক তাদের উপর আমরা একটা ডকুমেন্টারি করতে পারি না? হ্যাঁ, এইভাবে আসলে অনেকে অনেক পেশায় বিভিন্নভাবে সেবা করে, কেউ অর্থ দেয়া, কেউ বুদ্ধি দেয়া, তাহলে আমরা কেউ একটা কাজ করি না, আমরা হেলথের সেবা উপরে দেয়া। ডাক্তারদের উপর একটা ডকুমেন্টারি হ্যাঁ, হেলথের উপর যদি বলেন তাহলে ডাক্তার আব্দুল ওয়াদুদ আছে। ওয়াদুদের নাম আগে এসে যায়। আমার মনে হয় ডক্টর ওয়াদুদের সম্বন্ধে একটা ভালো ডকুমেন্টারি হয়, তার কারণ উনি খুব অনেক দিন আগের ডাক্তার, প্রখ্যাত মেধাবী ছিলেন। তারপরে এই অসময়ে মফস্বলে একটা ডাক্তার পাওয়া যেত না, ওনার মতন একটা কোয়ালিফাইড লোক এই মফস্বলে এসে যে প্র্যাকটিস করলেন, এটা এলাকার জন্য একটা আশীর্বাদ ছিল। মুলতান মেডিকেল কলেজ হাসপাতালে উনি লেকচারার ছিলেন। একটা অভাবের সময় উনি এলাকায় ডাক্তারি সেবা নিয়ে আসছিলেন, এগিয়ে আসছিলেন। এই সময় কিন্তু এরকম উচ্চ শিক্ষিত ডাক্তার পাওয়া যেত না। যদি আমরা ওয়াদুদ সাহেবকে আমাদের স্মৃতিতে রাখতে চাই, আরও ওয়াদুদ সৃষ্টি করতে চাই, তাহলে এর উপর আমাদের একটা ডকুমেন্ট করা Exactly, কারণ উনি আজকে এই জগতে নাই, কাজে ওনার স্মৃতিকে ধরে রাখতে হলে একটা ডকুমেন্টারি থাকলে পরবর্তী প্রজন্ম এটা দেখতে আসলে পারে। উনি কাজ করতে নীরবে নিরলসভাবে, ওনার কোনো প্রত্যাশা ছিল না, ওনার কোনো চাহিদা ছিল না, চাহিদা ওনার ছিল না। প্রচার সুনামের বিমুখ দিকে ছিলেন। প্রচার বিমুখ ছিল। না, বড় কোনো চাওয়া পাওয়া ছিল না। খুব অল্পতে তার চাওয়া পাওয়া সীমিত ছিল। প্রথম দিকে সামান্য তো বাগমারা ওনার ডিসপেন্সারি ছিল, পরবর্তীতে উনি ওনার গ্রামেই চলে গেল। শরীর যখন খারাপ তখন বাগমারা ডিসপেন্সারি ক্লোজ করে দিয়ে বাড়িতে উনি ট্রিটমেন্ট করতেন সবার। তার মানে হলো উনি প্রফেশনের চাইতে মিশনটাকে বড় মনে করেন। তা তো মিশন নিয়ে উনি আসছেন অ্যাকচুয়ালি, কাজে একটা ডকুমেন্টারি হলে ভালো। পরবর্তী প্রজন্মের থেকে অনেক শিক্ষা গ্রহণ করতে পারে। আমরা তো শুরু করতে পারি। থ্যাংক ইউ। Yes, yes. এমনকি সংসারই ছেড়ে দিছিলাম আমি। ওয়াদুদ ডাক্তারের কাছে নিয়ে যায়, তার ওষুধ পানি খাই মাথা ঠান্ডা হয় আর ভিতর ভালো লাগে, শান্তি লাগে। আস্তে আস্তে আবার সংসার শুরু করলাম। আপনার চোখে বলছে যে আপনার স্টোমাকে হুকুম আছে, এই হুকামের ওষুধ ছাড়া আর জীবন হইল কালো ভালো। বড় একটা ফাইল থেকে ভেঙে ভেঙে গরিব মানুষ যেন অল্প পয়সা ওষুধ পায়, সেই গরিব ওষুধ উনি দিয়ে এর মধ্যে যেন তার চিকিৎসাটা হয়ে যায় এবং সুস্থ হয়ে ওঠে, এই প্রচেষ্টা তার মধ্যে দেখি। আমি এই মুহূর্তে যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, এইটা মরহুম ডাক্তার আব্দুল ওয়াদুদ সাহেবের পৈতৃক নিবাস, এবং এই গ্রামেই তিনি চিরনিদ্রায় শায়িত আছেন। এই গ্রামে, এই ছায়ানিবিড় চমৎকার এই গ্রামে উনি দীর্ঘজীবন ওনার কর্মক্ষেত্র হিসেবে এখানে ছিলেন। এই বাড়িতে থেকে উনি অত্র এলাকার অনেক অসহায় মানুষের সেবা করেছেন, যেটা সারা নবগঞ্জে নয়, শুধু ঢাকা জেলায় সমাদৃত। ডাক্তার আব্দুল ওয়াদুদ 1930 সালের 17 ফেব্রুয়ারি ঢাকা জেলার নবাবগঞ্জ থানার আলগিচর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মরহুম আব্দুল করিম এবং মাতা মরহুমা মোহরুন্নেসা। 6 ভাই ও 2 বোনের মধ্যে তিনি ছিলেন চতুর্থ। তিনি 1947 সালে কলকাতা বোর্ডের অধীনে নবাবগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে প্রথম বিভাগে মেট্রিক, 1949 সালে ঢাকা কলেজ থেকে প্রথম বিভাগে আইএসসি, 1954 সালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সাফল্যের সাথে এমবিবিএস ডিগ্রি লাভ করেন। 1955 সাল থেকে 1956 সাল পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজের সিনিয়র হাউস অব ফিজিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন। পরে 1957 সাল থেকে 1959 সাল পর্যন্ত পাকিস্তানের মুলতান মেডিকেল কলেজে মেডিকেল অফিসার হিসেবে কাজ করেছেন। এছাড়া পাকিস্তানের মেডিকেল স্কুল ভাওয়ালপুরে লেকচারার ইন অ্যানাটমি হিসেবে নিয়োজিত ছিলেন। 1961 সালে অ্যাডভোকেট শামসুল হকের কন্যা ফাতেমা হকের সাথে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বাবার নির্দেশনাতেই তিনি নিজ এলাকা নবাবগঞ্জের আলগিচরে চলে আসেন এবং বাগমারা পল্লীমঙ্গল ডাক্তারখানা স্থাপন করে সেখানেই অবহেলিত ও দুস্থ মানুষের চিকিৎসা সেবা প্রদান করতে থাকেন। ডক্টর ওয়াদুদ তো ফার্স্ট সেকেন্ডের মধ্যে সবসময় ছিলেন
এবং নবাবগঞ্জ স্কুলের হেড অফ দ্য টিচার দ্যাট ইজ মোহিনী বাবু যথেষ্ট দক্ষিণহস্ত, যথেষ্ট স্নেহ প্রীতি উনি পেয়েছেন এবং ছাত্র হিসাবেও ভালো ছিল। কোনটা বলবো যে সে ভালো ছিল না, আমার ছোট ডক্টর ওয়াদুদ, very prominent and famous doctor in Nawabganj area, and he was in West Pakistan, in Multan. He was the professor there. Students loved him very much. তাকে ছাড়তে চাইনি, কিন্তু আমার ছোট ভাই ডক্টর ওয়াদুদ যে দেশপ্রেমিক, দেশের প্রতি যার ভালোবাসা, দেশের প্রতি যার দরদ, দেশের লোকের সেবা করার জন্যে ওখানকার লোক, ছাত্র, শিক্ষক কেউ যখন অ্যালাউ করেনি আসতে, কিন্তু সে পালিয়ে সব কিছু ফেলে দেশের সেবায় সে দেশে চলে আসে। ডাক্তার আব্দুল ওয়াদুদ সাহেবের সাথে আমি দীর্ঘদিন কম্পাউন্ডার হিসাবে কাজ করে যাই। 1990 সাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত আমি তার সঙ্গে ছিলাম। উনি দীর্ঘ 55 বছর এই গ্রামে পল্লীর মানুষের স্বাস্থ্যসেবা দিয়ে গেছেন সুনামের সাথে। ডাক্তার সাহেবের চিকিৎসায় বেশিরভাগ রোগী ভালো এবং উনি রোগীর যে চিকিৎসাপত্র করতেন সেগুলির ডায়াগনোসিস উনি দেখেই করতে পারতেন। বেশিরভাগ ক্ষেত্রেই পরীক্ষা নিরীক্ষার প্যাথোলজিক্যাল সেন্টারে পাঠানোর প্রয়োজন পড়তো না। নীরবে নিভৃতে পল্লীর অসহায় মানুষের সেবায় জীবনের সবচেয়ে মূল্যবান সময়টুকু বিলিয়ে দিয়েছেন তিনি। ওনার চেম্বার ওই বাগমারাতে আমি যেতাম। এরকমভাবে ডাক্তার ছিলেন উনি। সাধারণত ডাক্তারদের যে পেশা, যে পেশায় শুধু অর্থ রোজগারের একটা প্রচেষ্টা থাকে, সেই রকম কিছু ওনার ছিল না। শুধু ডাক্তার হিসাবে না, মানুষ হিসাবে মানুষের সেবা করার জন্য তার যে প্রচেষ্টা, এটা কোনোদিন ভোলা যায় না। ডাক্তার ছিল, চমৎকার ভাষায় কথা বলে। এইরকম লোক আজকাল খুব কম দেখা যায়। আমার উনি চিকিৎসা করেছেন, ওনার চিকিৎসা ভালো হয়েছে একটা। এবং আমি এই তৈয়ব সাহেবরাও, উনি তখন আনম্যারিড, ওনার একটা অসুখ হয়, আনওয়ারদের সাথে যেতে আমি উনি ভালো আছেন, কোনো অসুবিধা না, ঠিক হয়ে যাবে। জ্বর হয়েছিল আর কার্বাঙ্কাল হয়েছিল। এবং উনি কখনই প্রথম জীবনে, আগের জীবন ডাক্তাররা অনেক পরীক্ষা নিরীক্ষা দেয়, উনি পরীক্ষা নিরীক্ষা দিতেন। উনি ওনার নিজের চিন্তার থেকেই ডায়াগনোস করতেন। বেড়ার সময় আপনাকে আজকাল হুকামের ওষুধ দিয়ে দিলাম, কিন্তু আপনার গ্যাস্ট্রিক নয়, আপনার চোখে বলছে যে আপনার স্টমাকে হুকম আছে। এত বড় প্রখর দৃষ্টিশক্তি, কাছে দাঁড়িয়ে দেখেই বলি। আপনি কবে যে পাবেন তার কোনো ঠিক নাই। মাঝে মাঝেই পায়খানা পরীক্ষা করে দিতে হয়, তখন ওই শফি সাহেব পায়খানা পরীক্ষা করেন। আমি মাঝে মাঝে দিতাম, ওনার কথা মতো দিচ্ছি। 1 বছর পরে শফি সাহেব লিখলেন যে হ্যাঁ হুকাম আছে, এই হুকামের ওষুধ ছাড়া আর জীবন হইল কালো ভালো। ব্যক্তিগত জীবনে 2 ছেলে ও 1 মেয়ের জন্ম। বড় ছেলে ফয়সাল আল ফারুকি রানা, ব্যবসা, আর ছোট ছেলে পারভেজ আল ফারুকি চপন একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। একমাত্র কন্যা ফ্লোরা সুদূর কানাডাতে সপরিবারে বসবাস করছেন। নাতির মুসলমানি করাই অসাবধানতার কারণে তার ইনফেকশন হয়ে পড়ে, তখন সেটা নিয়ে আমরা খুবই সমস্ত ফ্যামিলি হয়ে পড়ি। তখন ওনার কাছে পরামর্শ নেই, উনি বলে যে তারফিন তেল ব্যবহার করো। আমরা তখন ওই শুধু তারফিন তেল ড্রপার দিয়ে ব্যবহার করাতে অনেক পোকা বাইর হয়ে আসে। 2-3 দিনের ভিতরে সেই রোগী সুস্থ হয়। তখন আমাদের ফ্যামিলির শান্তি ফিরে আসে। আমরা যেমন শান্তি পেয়েছি, উনি যেন আল্লাহর কাছে সেই শান্তি পায়। আমি যখন এখানে অধ্যাপনা করতে আসি 1969, তখন উনি অলরেডি মুলতান মেডিকেল কলেজ থেকে চাকরি ছেড়ে এখানে এসে পল্লী মঙ্গল
ফার্মেসি দেন এবং এখানে থেকেই সে চিকিৎসা শুরু করে। তার বাবার নির্দেশ গ্রামের লোকেরা যাতে উপকৃত হয় এবং ওনার নিজের মিশনও তাই ছিল। বড় একটা ফাইল থেকে ভেঙে ভেঙে গরিব মানুষ যেন অল্প পয়সা ওষুধ পায়, এই প্রচেষ্টা তার মধ্যে দেখি। তার সাথে সাথে উনি স্কুলের ছেলে মেয়েদেরকে অঙ্কের সম্বন্ধে, বিজ্ঞানের সম্বন্ধে নানাবিধ প্রশ্ন করতেন, তাদেরকে শেখাতেন। নিজের ছেলে মেয়েদেরও উনি সবসময় নিজেই পড়াতেন। উনি কিন্তু বদরুদ্দোজা চৌধুরীর ক্লাসমেট ছিলেন। উনি অসুস্থ ছিলেন কিন্তু সেটা লোকে বুঝতো না। সবসময় কেতা দুরস্ত অবস্থায় থাকতেন, সবসময় স্যুটটাই ছিল, ওনার কাজে কোনো গাফলতি ছিল না। শুধু একটা জিনিস ছিল, উনি একটু ছুঁচবাইগ্রস্ত ছিলেন, মানে কোনো রোগীকে ধরে সাবান দিয়ে বারবার হাত ধোয়া, এটা ছিল। এটা ওনার এই ধারণা ছিল যে রোগ জীবাণু যাতে তার শরীরে কোনোভাবেই প্রবেশ না করে। মুচকি হাসতেন এবং বলতেন যে তুমি আসলে যা ভাবো তা ঠিক না, আমি সুস্থ না, আমি অসুস্থ। আমার যদি সুস্থ থাকতাম তাহলে তোমাদের মতোই আমি মিশতে পারতাম। আমি মিশতে পারি না, এই জন্য লোকে আমাকে অহংকারী বলে, কেউ বলে গর্ব করে, কেউ এটা ওটা ভাবে, কিন্তু এই জিনিসের সম্পূর্ণ ভুল। ওটা ওনার একটা খেলায় প্রচণ্ড এত উৎপন্ন ছিলেন যে ওনাকে হারাতে পারত, যেমন নাকি দাবা। বিশেষ করে ক্রিকেট খেলা, কমেন্ট্রি শোনা, ক্রিকেট খেলা দেখাতে উনি কমেন্ট্রি পছন্দ করতেন। রবীন্দ্রসঙ্গীত পছন্দ করতেন উনি। দেখলাম যে বইটা কেউ পড়ে না, সবচেয়ে কঠিন, বাংলা সাহিত্যের ছেলেরাও পড়ে না, সেটাও উনি। অতএব ওনার জ্ঞান ছিল, পরিধি ছিল অনেক প্রশস্ত। কোনো সময় কোনো জিনিস ফ্রি নাও পছন্দ করতেন, প্রচণ্ড হিসাবই ছিলেন, যার যেটা প্রাপ্য সেটা দিয়ে দিত। তাছাড়া ওনার সবচেয়ে বড় গুণ ছিল অন্তরটা ছিল খুবই সফট, বাইরে থেকে বোঝা যেত। এখনও অনেক লোক এসে তার ওখানে আসে, জিজ্ঞাসা করি ডাক্তার কোথায় কোথায় থেকে চলে আসে, হয়তো ধামরাই থেকে আসছে, হয়তো দোহারের সেই মাথা থেকে আসছে, হয়তো মানিকগঞ্জ থেকে এসে সেই আলগিচর চলে আসতেছে। কলেজে ওনার দ্বারা আমার উপকার পেয়েছে। আর ওনার স্ত্রী তো আরও ভালো মহিলা ছিলেন, সারাটা জীবন কষ্ট করেই গেলেন, আর শেষ পর্যন্ত স্বামীর সেবা করে নিজের জীবনটা পরবর্তী ওনার মৃত্যুর পরপরই তারপর উনি মারা যান। যখন কোনোখানেই কেউ কুল কেনারা করতে পারতো না, তখনই আলগিচর ছুটতো তারা। এবং আমাদের এইখানকার যত স্কুল কলেজের টিচার আছে, প্রফেসর আছে, এরাও যেত এবং যে দেখতো। বিশেষ করে প্রাইমারি স্কুলের টিচাররা তো এখনো পর্যন্ত তার কথা বলতেই পারে। জাতীয় পুরস্কারপ্রাপ্ত প্রধান শিক্ষক মরহুম ইয়াকুব আলী চৌধুরী, যিনি নবাবগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় এবং মতিঝিল মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক, তিনি তার এক চিঠিতে ডাক্তার আব্দুল ওয়াদুদকে সম্বোধন করে বলেছিলেন, সত্যি ডাক্তার সাহেব, কি এক অজানা কারণে আপনাকে গভীরভাবে শ্রদ্ধা করি। আমি দেখেছি যে কোনো মানুষকে একটা পাতা পুরা দিতেন না, যদি 3টা ওষুধ লাগে বা 2টা ট্যাবলেট লাগে, ওই পাতা থেকে কাইটে তারপরে দিতেন। আমরা জিজ্ঞাসা করলাম একদিন, আপনি এরকম কাইটে দিলেন কেন পাতাটা? বলে যে গরিব মানুষ, এদের তো পয়সা দেওয়ার ক্ষমতা নাই, তা আমি তো 2টা পাতা দিলাম, ও পয়সাটা দিতে পারবে, কিন্তু আমি পুরা পাতাটা দিলে ওর এটা দরকার না, বাকি ওষুধটা পড়ে থাকবে। আমি এই ওয়াদুদ সাহেবের বাড়িতে থেকে নবগঞ্জ স্কুলে পড়াশোনা করতাম। যেহেতু আমার বাড়ি গ্রামের বাড়ি বেশ দূরে ছিল, পড়াশোনায় ডিস্টার্ব হতো, তাই আমি ওনার বাড়ি থেকেই লেখাপড়া করতাম। আমি অনেকবার ওনার কাছে গেছি, উনি কখনোই আমার কাছে টাকা দেননি। যে ডাক্তারি যে ফিটা উনি কখনোই নেননি, সেই জন্য ওনাকে আমার সবসময় মনে পড়ে। উনি কোনো কলে উনি কখনো যান না, কারো বাসায় উনি যান না। কিন্তু আমার বাবা এক সময় একটু অসুস্থ হয়ে পড়েছিলেন, তখন ওনাকে আমি বলেছিলাম যে আপনি একটু আমার সঙ্গে যদি চলেন তাহলে বোধহয় একটু আমরা শান্তি পেতাম। উনি বলল যে হ্যাঁ, তোমার এখানে আমি যাবো। উনি এসেছিলেন, এসে ওষুধ দিয়েছিলেন এবং বাবা ইনশাল্লাহ ভালো হয়ে গেছিলেন। তিনি রোগীদের জন্য খুবই চিন্তিত থাকতেন এবং কোনো রোগী সুস্থ হলে খুবই খুশি হতেন। আমি খুব অসুস্থ ছিলাম, আমার প্রথম থেকে খালি কান্না আসতো,
আমার কোনো কিছু ভালো লাগতো না, কিছু খাইতে পারতাম না, শরীর খুবই খারাপ লাগতো। এমনকি সংসারই ছেড়ে দিয়েছিলাম আমি। সংসারের কোনো ঝামেলা বা স্বামী ছেলেমেয়ের কোনো ই ছিল না আমার। 3 বছর সংসার ছাড়া ছিলাম। তবে আমার ছেলেরা আমার অনেক চিকিৎসা করছে, ঢাকা বড় বড় ডাক্তার দেখাইছে, এমনকি বিদেশেও নিয়ে গেছে। তারপরে আমাদের ওয়াদুদ ডাক্তারের কাছে নিয়ে যায়। সেখানে নিয়ে যায় পরে সে আমার সমস্ত কথা শুনে আমার ওষুধ পানি দেয়। তার ওষুধ পানি খাওয়ানে তারপরে এই যে আমার মাথা ঠান্ডা হয় আর ভিতর ভালো লাগে, শান্তি লাগে। তারপরে আমি আস্তে আস্তে আবার সংসার শুরু করলাম। ডাক্তার হিসাবে তো অনেক বড় ছিলেন, শিল্প সাহিত্য দেশের সভ্যতা ভদ্রতা সম্পর্কে তার যথেষ্ট জ্ঞান লাভ ছিল। বললো, আরে শুকুর রান্নার না, তোমার কি হয়েছে? তে আমি বললাম আমার ঠান্ডা লাগছে। বুকে এসে আমার টেলিস্কোপটা ধরে বললো, দেখলাম একটা লুকি, পরে 2টা ওষুধই দিল, এইটা খাও চলে যাবে, তুমি তো ভালো দৌড়াও, তোমার ঠান্ডা কিভাবে লাগে? উনি একজন আধ্যাত্মিক জগতের লোক ছিলেন। জ্ঞান চর্চা ও অনুসন্ধানের প্রতি অত্যন্ত আগ্রহী ছিলেন এবং তার চারপাশের লোকজনকেও এ ব্যাপারে উদ্ধৃত করতেন। ছোট থেকেই তাকে আমরা দেখে আসছি। সে তার বাড়ি এবং তার চেম্বার বাগমারার এই 2টা জায়গায় তার বিচলন বেশি ছিল, আর খুব একটা বাহিরে তিনি যেতেন না। কিন্তু বলমন্তচর এবং আলগিচর গ্রামের কোন বাড়ির কয়টা সন্তান, তারা কি করছে, কোথায় পড়ালেখা করছে, বা কটা সদস্য কে কোন চাকরি করে, প্রত্যেকটা বাড়ির সে ওখানে বসে বসে সে এগুলো বলে দিতে পারত। যখন এগুলো নিয়ে আলাপ করতো আসলে শুনে খুব মুগ্ধ হতাম যে তার মতো মানুষ, সে চেম্বার আর বাসা ছাড়া কিছুই জানে না, কোথাও যাচ্ছে না, অথচ সে ওখানে বসে বলে দিতে পারে। ওনার বড় ছেলের নামে আমার নাম, এই কারণে কিনা উনি আমাকে অত্যন্ত স্নেহ করতেন। আমার মনে আছে অনেক রুগীরই একটা অভিযোগ ছিল যে উনি কোনো রুগীকে স্পর্শ করে চিকিৎসা করেন, কিন্তু আমি একমাত্র ভাগ্যবান মনে হয়। অনেক আগে একবার আমার পেট ব্যথা হয়েছিল, তখন উনি আমার পেটে হাত দিয়ে দেখে তারপর আমাকে ব্যবস্থা করে দিয়েছিলেন। চেম্বারে বসে এলাকার সমস্ত মানুষের খবর রাখতেন, ভালো মন্দ সব খোঁজ খবর রাখতেন। তো একজন ভালো মানুষ তখনই হয় যখন সাথে খোঁজ খবর রাখে, মানুষকে উপকার করে, সেদিক থেকে একজন প্রবীণ, মেধাবী এবং ভালো মানুষ। আমি ব্যক্তিগতভাবে ওনার আত্মার মাগফিরাত কামনা করি। উনি খুব গাম্ভীর্য সংরক্ষণ করতেন। ওনার হাতের হাত যশ ছিল খুব ভালো, খুব বিলাসী শৌখিন লোক ছিলেন। আমি একদিন তার কাছে চিকিৎসা নিতে গিয়েছিলাম, আমার চোখে মেওয়া হয়েছিল। তারপর সে আমাকে ভালো করে দেখলেন এবং ওষুধ দিলেন। আমি 2 দিনের মধ্যেই সে মেওয়া আমার ভালো হয়ে গেল। চিকিৎসার শাস্ত্রে আমাদের নবগঞ্জ থানার মধ্যে সে 2-3 জনের মধ্যে অন্যতম ছিলেন। নিয়মিত তিনি ডাক্তারি পুস্তকাদি, পত্রপত্রিকা, গণিতশাস্ত্র, বিশ্ব পরিক্রমা এবং মহান ব্যক্তিদের জীবনী পড়তেন। আমার বয়স তখন ওর টাইফয়েড জ্বর হয়। আমি হাসান আলী ডাক্তারকে দেখানোর পরে ওর জ্বর কমে না। পরে আমি ঢাকা নিয়ে যাবো, অবস্থা খুব খারাপ ছিল, কান্নাকাটি লেগেছে। পরে আমাদের বড় ভাই ছিল বিলু ভাই, উনি বললো যে তুই আজকে ঢাকা না যে ওয়াদুদ সাহেবকে দেখানোর পর দেখ কী হয়। পরে ওনার কথা শুনে ওয়াদুদ সাহেবের কাছে নিয়ে যায়, যার পরে ওয়াদুদ সাহেব ওষুধ দেয়, যার পরে ওই দিনই জ্বর কমে যায়। তারপরে আস্তে আস্তে অসুস্থ হয়ে যায়। আবার আমার স্বামী ফোড়ার না পক্সনায় এক ধরনের এই ফোড়ার মতো হয়েছিল, ওইটা প্রচণ্ড ব্যথা ছিল। পরে ওয়াদুদ সাহেবের কাছে নিয়ে যাই, যাওয়ার পরে ওয়াদুদ সাহেব বললো যে এগুলো খুব কম হয়, 2-1 জনের হয়, দেখাই জানা এগুলা। পরে উনি ওষুধ দিল, এই ওষুধ খাওয়ার পরে উনি অসুস্থ হয়ে ওঠে। প্রত্যেকটা ছেলেমেয়ের জীবনেই তার বাবা মার অসংখ্য স্মৃতি। আব্বার কথা বলতে গেলে বলতে হয়, আব্বা আমাকে অসম্ভব রকমের ভালোবাসতেন, অসম্ভব রকমের আদর করতেন। সব বাবাই তার মেয়েকে ভালোবাসে, কিন্তু আমার বাবার ভালোবাসাটা ছিল আমার জন্য একটুই অন্যরকম। আমার ছোট ছেলেটা খুব অসুস্থ হলো, ওর জ্বর বমি, খুবই অসুস্থ হয়ে গেলাম। আব্বা প্রেসক্রিপশন লিখে দিল, ও খেয়ে বেশ কয়েক ঘন্টার মধ্যেই সুস্থ বোধ করলো। ও তখন বলেছিল, রানা ভাই ইজ এ গ্রেট ডক্টর।
আসলেই আমার বাবা একজন গ্রেট ডক্টরই ছিলেন। আমার বাবার সততা এবং আদর্শ আমাকে আজ এ পর্যন্ত এনেছে, এবং আমি যতদিন বেঁচে থাকবো আমার বাবার আদর্শ এবং সততা নিয়েই আমি বাঁচবো এবং পথ চলবো। আর আমার মায়ের অসম্ভব ধৈর্য, সহনশীলতা আমার চলার পথের পাথেয়। আজ বাবা মা নেই, হয়তো বাস্তবে তারা নেই, কিন্তু আমি মনে করি আমার বাবা মা, তাদের স্মৃতি, তাদের সত্তা, তাদের প্রতি মুহূর্তের উপদেশ, যতদিন আমি বাঁচবো ততদিন এর মধ্য দিয়ে আমার বাবা মা আমার মাঝে বেঁচে থাকবেন। আমার বাবার অনেক শখ ছিল, উনি পিয়ানো বাজাতো, উনি ভায়োলিন, এবং উনি দাবা খেলতেন বিভিন্ন জায়গায়, এমনকি নবগঞ্জ থানায় এক ওসি সাহেব ছিলেন, ওনার ওখানে যে অনেকবার খেলেছেন। এবং উনি খেলাধুলার প্রতি খুব আগ্রহ ছিল। কে স্পোর্টসে এবার ভালো করলো, চ্যাম্পিয়ন হইল। এবং উনি লেখাপড়ার ব্যাপারে প্রত্যেকের, এবার কোন ছেলেটা ম্যাট্রিকে ভালো রেজাল্ট করলো, ডিগ্রিতে ভালো রেজাল্ট করলো, ওর গ্রাম কোনটা, সব খোঁজ খবর উনি ঘরে বসেই রাখতেন। আমার আব্বার সম্বন্ধে বলতে গেলে বলতে হয় যে আব্বা খুব নিয়মানুবর্তিত্ব ছিল তার, এবং সে খুব সততার সাথে চলতো, এবং আমাদের সব সময় এই দুইটা জিনিসই করতো, যে সময়ের মূল্য অনেক, সময়ের কাজ সময়ে করতে। এছাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তি, স্কুল কলেজের শিক্ষক, মেধাবী ছাত্রছাত্রীদের খবরাখবরও সংগ্রহ করতেন প্রতিনিয়ত। উনি খুব ভালো দাবা খেলতেন, ভালো দাবা খেলতে পারতেন। এবং উনি বাদ্যযন্ত্র বেঞ্জো উনি একসময় বাজাতেন, ভায়োলিন উনি একসময় বাজিয়েছেন। আমি যখন কলেজে পড়ি, আমি প্রতি সপ্তাহে ভারতের এক পত্রিকা, ইংলিশ পত্রিকা ইন্ডিয়ান স্টেটসম্যান পত্রিকার প্রতি রবিবারের একটা কপি আমি ঢাকার থেকে ওনাকে আমার গ্রামের বাড়িতে পাঠাতাম। ওই পেপারটায় ওয়ার্ল্ডের যারা গ্র্যান্ড মাস্টার এবং বড় বড় কম্পিটিশন যে হতো, দাবার চালগুলো ওখানে থাকতো। ডাক্তার ওয়াদুদ সাহেব, উনি আমার চাচা শ্বশুর। ওনার সঙ্গে আমার খুব ভালো একটা সম্পর্ক ছিল, এবং সে আমাকে ভীষণ পছন্দ করতেন। ওনাকে আমি যতটুকু দেখেছি খুব ভালো একজন মানুষ ছিলেন। ডাক্তার আব্দুল ওয়াদুদ, উনি আমাদের নিকটতম প্রতিবেশী ছিলেন। ওনার একটা স্বভাব ছিল যে কাউকে কাছের মানুষ পেলে উনি একটু দাঁড় করে কথা বলতেন। তো একদিন আমাকে ডেকেই বললেন যে রায়হান, তুমি একটু এদিকে আসো। বলে, তুমি তো মহাকাশ নিয়ে অনেক চিন্তা ভাবনা করো, কি বলতে পারো যে আমাদের সৌরজগতের কোন গ্রহটা উল্টো দিকে ঘুরে এবং যেখানে দিনের চেয়ে বছর ছোট? তো আমি ওনাকে তাৎক্ষণিক বললাম যে এটা তো শুক্র গ্রহ। বলে, ঠিক আছে, একটা ছোট্ট কথা, ইংলিশে একটা বানান করে দাও। তো প্রথমে আমাকে লেফটেন্যান্ট বানান করতে দিলেন, এবং শেষে আমাকে সুইস বানান করতে দিলেন। তা আমি দোনোটা পারার পরে তো বললো, তো মোটামুটি তুমি শিক্ষিত হয়েছো। আমার বড় মেয়ে, তোর হঠাৎ করে একবার বমি, জ্বর, এবং সবচেয়ে বড় একটা বমি এমন ছিল, রেস্টলেস সে বমি করতেছিল। আর জ্বর এতই টেম্পারেচার যে আমরা মনে করছিলাম যে না, তাকে মনে হয় এক্ষুনি ঢাকা নেওয়া দরকার। তখন আমার মিসেস বললেন যে পাশে ডাক্তার থাকতে তুমি ঢাকার চিন্তা করো কেন? ওনাকে সকালবেলা দেখালার পরে বেশি না, মাত্র 3টা ডোজ উনি ওষুধ দিলেন। এরপরে দেখা গেছে যে মোটামুটি সে এই বমি থেকে রিলিফ পাইলো, আস্তে আস্তে টেম্পারেচার থেকে রিলিফ পাইলো। তো আসলে ওনার প্রত্যেকটা প্রেসক্রিপশন ছিল, মনে হচ্ছিল যে মিরাকেল বা ম্যাজিক। সামাজিকভাবে কতজন ভালো অবস্থানে অধিষ্ঠিত হয়েছেন তা তিনি সহজেই বলে দিতে পারতেন। 2013 সালের 5 ডিসেম্বর থেকে তিনি বেশি অসুস্থ হয়ে পড়লে 2014 সালের মার্চ মাসে ঢাকার ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয় তাকে। একই বছর 29 এপ্রিল খিলগাঁওয়ে তার বড় ছেলের বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নিজ গ্রাম আলগিচর কবরস্থানে তাকে দাফন করা হয়। ডাক্তার আব্দুল ওয়াদুদ আর বেঁচে নেই, কিন্তু তার ব্যবহৃত জিনিসগুলো আজও কালের সাক্ষী হয়ে আছে। এখন এগুলো কেবলই স্মৃতি। একসময় এ পথ দিয়েই রোদ, ঝড়, বৃষ্টি উপেক্ষা করে রোগীদের সেবার উদ্দেশ্যে বাগমারা বাজারের নিজ চেম্বারে যেতেন তিনি। তার সহধর্মিণী ফাতেমা হক অভিজাত পরিবারের সন্তান হওয়া সত্ত্বেও সারা জীবন স্বামীর সাথে গ্রামে বসবাস করেছেন। ইচ্ছে করলে বাঁধ সাধতে পারতেন তিনি, কিন্তু তিনি তা করেননি। তিনি উপলব্ধি করতে পেরেছিলেন মানব সেবাই সবচেয়ে বড় সেবা।
তাই তো রোগীদের স্বার্থে স্বামীকে চিকিৎসা সেবার সহায়তা করেছেন। তাই বলা যেতে পারে তিনিও একজন সৎ, আদর্শ ও মহীয়সী নারী। আর এই মানুষগুলোর অংশগ্রহণেই সমাজের হিংসা, বিদ্বেষ, অত্যাচার, দুর্নীতি অনেকাংশেই হ্রাস পায়। স্বামীর শোকে বিহ্বল হয়ে মাত্র 4 মাস পর 2014 সালের 1 সেপ্টেম্বর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে চিরবিদায় নেন তিনি। প্রয়াত ডক্টর আব্দুল ওয়াদুদের মতো গুণী মানুষটিকে সমাজের কেউ স্মরণ করবে কিনা জানি না, তবে সামাজিক মর্যাদায় তিনি একটি প্রতিষ্ঠান, তিনি এক ইতিহাস। তিনি বেঁচে থাকবেন এ সমাজের প্রতিটি মানুষের অন্তরের অন্তঃস্থলে। এই সম্মানিত মানুষটি ও তার সহধর্মিনীর স্বর্গীয় অনন্ত পুরস্কার প্রাপ্তির জন্য স্রষ্টার কাছে প্রার্থনা করি। মানুষের জীবনের অসীম কৃতিত্বপূর্ণ অধ্যায়গুলো তুলে ধরা হলেই তাদের জীবন থেকে শিক্ষা গ্রহণ করে সামনে এগিয়ে যাবার পথ তৈরি হবে। কেননা মানুষ বন দিয়ে হাঁটলে সেখানেও পথ তৈরি হয়, আবার পথ দিয়ে না হাঁটলেও সেখানে বন তৈরি হয়। আর পথ যদি তৈরি না হয়, তবে পথ হারিয়ে আমরা কোন অজানার উদ্দেশ্যে পাড়ি জমাবো তা কি ভাববার নয়? মানুষ বেঁচে থাকে তার কর্মে, মানুষ বেঁচে থাকে তার ভালোবাসায়। এই নবাবগঞ্জের মাটিতে জন্ম নেয়া আরও কত মানুষ আমরা রয়েছি, কিন্তু আমরা কি ভেবে দেখেছি আমাদের ক্ষেত্র থেকে আমরা কতটুকু অংশগ্রহণ করছি? তাই আসুন আমরাও যার যার অবস্থান থেকে এলাকার সুন্দর ও সাবলীল পরিবেশ এবং ভ্রাতৃত্বপূর্ণ সামাজিক অবস্থান বজায় রাখতে অবদান রাখি। এখনও তার পরিচিত জনের প্রত্যেকের কাছে প্রবলভাবে মনে হয় ডাক্তার আব্দুল ওয়াদুদ বেঁচে আছেন। তার অভাব এলাকাবাসী অনুভব করছে, করবে আগামী দিনেও। আমরা এই মহান ব্যক্তির মৃত্যুতে গভীর শোক জানাই। আমাদের বিশ্বাস তার শিক্ষা, কর্মজীবন ও মানব সেবা প্রজন্ম থেকে প্রজন্ম অনুপ্রেরণা যোগাবে। সাধারণ মানুষের অফুরন্ত ভালোবাসার ভেলায় ভাসতে ভাসতেই তিনি শায়িত হয়েছিলেন চিরনিদ্রায়। প্রয়াত আব্দুল ওয়াদুদের দীক্ষায় দীক্ষিত হয়ে এমনি আরও অনেক মহৎ প্রাণের আব্দুল ওয়াদুদ জন্ম নিবে, আর তারা ছড়িয়ে দিবে আলো, বিলোবে সুবাতাস, এবং তারা অমর হয়ে থাকবে অনন্তকাল। এই আমাদের প্রত্যাশা।